হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞান বইয়ের যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে যার নাম কি পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারটা চালু করেছিলাম। আজ আমরা ওজোন গ্যাস থেকে পড়বো। ওজোন গ্যাস আগের দিন কিছুটা বলেছি, আজকে আমরা ওজোন স্তর পড়বো বা ওজোনোস্ফিয়ার পড়বো। তো ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ারটা যদি তুমি দেখো, আমরা যদি বায়ুমণ্ডলকে কটা স্তরে ভাগ করেছিলাম? পাঁচটা স্তরে ভাগ করেছিলাম। বায়ুমণ্ডলকে আমরা পাঁচটি স্তরে ভাগ করেছিলাম। এই পাঁচটা স্তরের মধ্যে যে নিচের একদম স্তর রয়েছে যার নাম কি ট্রোপোস্ফিয়ার রয়েছে। ট্রোপোস্ফিয়ারের উপরে কি থাকে? স্ট্র্যাটোস্ফিয়ার থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কি থাকে? ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কি থাকে? ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে কি থাকে? মেজোস্ফিয়ার থাকে। মেজোস্ফিয়ারের উপরে কি থাকে? থার্মোস্ফিয়ার থাকে। থার্মোস্ফিয়ার থাকে। আর থার্মোস্ফিয়ারের উপরে কি থাকে? এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের উপরে কি থাকে? এক্সোস্ফিয়ার থাকে। আমরা জানি ট্রোপোস্ফিয়ার 0 থেকে কত কিলোমিটার পর্যন্ত ছিল? 12 কিলোমিটার। এটা কত? 45 কিলোমিটার। এর মধ্যে 20 থেকে 45 কে ছিল ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি ছিল, এই জন্য একে ওজোনোস্ফিয়ার বলে। এই ওজোনোস্ফিয়ারের টেম্পারেচার কত ডিগ্রি সেন্টিগ্রেড হয়? 76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। আর এখানে কি এর টেম্পারেচার কত হয়? এর টেম্পারেচার কি হয়? এর টেম্পারেচার যদি আমরা করি +15 ডিগ্রি, +15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কত? -56 ডিগ্রি সেন্টিগ্রেড হয় বায়ুমণ্ডলের জন্য। এখানকার টেম্পারেচার কত হয়? -95 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম স্তরের নাম কি? কমেন্টে জানাও। দেখো 45 থেকে এটা কত ছিল? 85। 85 থেকে এটা কত ছিল? 500 কিলোমিটার। এটা কত? 1600 বা 1500 কিলোমিটার ছিল। এটা টেম্পারেচার কত ডিগ্রি হয়? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এটা কত হয়? 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এবারে দেখো, আমরা এগুলো সব পড়েছি। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরে কি পাওয়া যায়? ওজোন গ্যাস পাওয়া যায়। ওজোন স্তরে কি পাওয়া যায়? ওজোন গ্যাস পাওয়া যায়, যেটা আগের দিনকে পড়েছি। ওজোন গ্যাস O3। ওজোন গ্যাসের সংকেত কি? O3। এই ওজোন গ্যাস যেটা রয়েছে এর আণবিক ভর কত ছিল? এর আণবিক ভর 48 গ্রাম ছিল। আণবিক ভর কত? গ্রামে মাপলে 48 গ্রাম আণবিক ভর। এটা যদি আমরা এর গন্ধ কিরূপ ছিল? আষ্টে গন্ধযুক্ত নীল বর্ণের গ্যাস ছিল। এগুলো সব আমরা আগের দিনকে পড়েছি। এই যে এখানটাই দেখো, ওজোন গ্যাস যদি আমরা দেখি, এই যে এখানে পড়েছি, আষ্টে গন্ধযুক্ত নীল বর্ণের গ্যাস ছিল, বায়ুর চেয়ে কত? 1.5 গুণ ভারী ছিল। এগুলো সব পড়া হয়ে গেছে। তাহলে আজকে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। কি বলেছি? 20 থেকে 45 কিলোমিটার। এই 20 থেকে 45 কিলোমিটার যে অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণ কি হয়? সবচেয়ে বেশি থাকে। তাই জন্য এই স্তরটাকে কি বলা হয়? ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার। দেখো কি লেখা আছে রয়েছে বইয়ে, কিভাবে আমরা খাতায় কিভাবে নোট করবো দেখো। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের 20 থেকে 45 কিলোমিটার অংশে ওজোন গ্যাসের পরিমাণ বেশি, তাই ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার বলে। ওজোন স্তরকে ওজোন ছত্র বলা হয় বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। ওজোন ছত্র, ছত্র মানে ছাতা, ছাতার মতো। কেন? আমরা যেমন ছাতা ব্যবহার করি কিসের জন্য? সূর্যের তাপ থেকে, সূর্যের তাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য। সেই রকম সূর্যের থেকে যে ইউভি রেজ আসে, ইউভি রেজ আবার কয় প্রকার হয়? 3 প্রকার, এ, বি আর সি। আমরা পড়বো এগুলো সব ডিটেলস। ইউভি রেজ কয় প্রকারে ভাগ করা যায়? 3 প্রকারে, ইউভি এ, ইউভি বি এন্ড ইউভি সি। এই তিনটে রশ্মি রয়েছে। এই তিনটে রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য কি ব্যবহার হয়? এখানে একটা ওজোন গ্যাস ব্যবহার হয়। ওজোন গ্যাসের লেয়ার ব্যবহার হয়, যেটা ছাতার মতো আমাদেরকে প্রোটেক্ট করে। এই জন্য একে কি বলা হয়? ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপর্দা। এটা ন্যাচারালি তৈরি হচ্ছে, তাই প্রাকৃতিক সৌরপর্দা বলছে। ওজোন স্তরের ঘনত্ব, যেরকম আমরা লেন্থের একক কি মাপি? লেন্থের একক কি? লেন্থকে মাপার জন্য কিসের একক? মিটার একক ইউজ করি। সেরকম ওজোন স্তরের ঘনত্বের একক, ওজোন স্তর যে কতটা পুরু রয়েছে, কতটা ঘনত্ব ডেন্সিটি রয়েছে, সেটাকে মাপার জন্য আমরা কি একক ব্যবহার করি? ডবসন একক। কি একক? ডবসন একক। এরপরে দেখো কি রয়েছে, পরের টপিক আমরা আসি। এবার এক ডবসন এককটা কাকে বলে, মানে এক ডবসনকে কিভাবে আমরা ডিফাইন করব, এক ডবসনকে কাকে বলবো সেটা দেখো। কি বলছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 760 মিলিমিটার এইচজি চাপে 0.01 মিলিমিটার পুরু, পুরু মানে এটা মোটা, থিকনেস যেটা মোটা রয়েছে সেটা, পুরু ওজোন স্তরের ঘনত্বকে কি বলে? এক ডবসন একক বলে। এক ডবসন কি? তোমার তাপমাত্রা কত হতে হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে। এটাকে আমরা স্ট্যান্ডার্ড করেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা আর কি প্রেশার কত রাখতে হবে? 760 মিলিমিটার এইচজি চাপে রাখতে হবে।
এইচজি চাপে রাখলে তুমি যে ওজোন গ্যাসের যে একটা পুরু ঘনত্ব পাবা, ওজোন গ্যাসের যে একটা লেয়ার পাবা, সেইটার যে থিকনেস যে পুরু বা মোটা রয়েছে সেইটা কত হবে, 0.01 মিলিমিটার হতে হবে। তাহলে তার ঘনত্বকে কি বলে, 1 ডপসন বলে বা 1 ডিইউ ইউনিট বলে। ডপসন, ডি ইউনিট মানে একক, ডপসন একক বলে। পরে দেখো কি বলছে, ওজোন স্তরকে ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কেন? এটা কোশ্চেন দিয়েছে ওখান থেকে। দেখো, ওজোন যে স্তর রয়েছে, ওজোন যে স্তর রয়েছে তাকে ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ, এই তিনটেই বলা হয় কেন? একই একই নাম। ওজোন স্তরকে কি ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপর্দা বা পৃথিবীর ছাদ বলা হয় কারণ কি? কারণ কি, সূর্য থেকে কোন রশ্মি আসে? ইউভি রেজ আসে। সূর্য থেকে কি আসে? ইউভি রেজ। ইউভি রেজকে আমরা যদি ভাগ করি, বা ইউভি রশ্মি রয়েছে, ইউভি রশ্মিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারতাম। এই তিনটের মধ্যে কি কে ছিল? ইউভি এ, ইউভি ইউভি বি রয়েছে, আর ইউভি সি রয়েছে। এই যে তিনটে রশ্মি রয়েছে, এই তিনটে রশ্মিকে শোষণ করে কে? ওজোন গ্যাস। শোষণ কে করে? ওজোন গ্যাস। যদি কোনো কারণে ওজোন গ্যাস ঘনত্ব কমে যায়, বা ওখানে কি হয়, যদি গর্ত সৃষ্টি হয় বা হোলের তৈরি হয়, তাহলে ওই মধ্য দিয়ে কি আসবে? ইউভি রেস পৃথিবীতে চলে আসবে, যার ফলে বিভিন্ন রোগ তৈরি হবে। কিন্তু এর থেকে আমাদের রক্ষা করছে কে? ওই ছাতাটা। কে? যে ওজোন গ্যাসের একটা লেয়ার রয়েছে, একটা ওজোন গ্যাসের যে লেয়ার রয়েছে, সেই লেয়ারটা এখানে পড়বে, যে O3 গ্যাস ইয়েটা, ইউভি রেসটাকে, সেগুলো কি করবে? শোষণ করে নেবে। সেগুলো কি করবে? শোষণ করবে, যাতে আমাদের পৃথিবী পৃষ্ঠে ইউভি রেস না আসে। এই জন্য এই ওজোন লেয়ারকে কি বলা হয়? ওজোন ছত্র। দেখো কি বলছে, সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির বেশিরভাগ অংশই ওজোন স্তরে শোষিত হয়ে যায়। ওজোন স্তর না থাকলে এই ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়তো। ছাতা বা পর্দা যেমন সূর্য রশ্মি সরাসরি সংস্পর্শ থেকে আমাদের রক্ষা করে, মানে ছাতা বা পর্দা কি করে? আমাদের দেহে যাতে সরাসরি সূর্যের আলো না এসে পড়ে গরমকালে, তার জন্য আমরা অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য কি করি? ছাতা ইউজ করি। সেরকম ওজোন স্তর তেমনই সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির পৃথিবীতে আগমনকে প্রতিরোধ করে, মানে বাধা দেয়। তাই ওজোন স্তরকে ওজোন ছত্র বা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। এগুলো থিওরিটিক্যাল। এবার দেখো, আমরা যেটা বললাম যে অতিবেগুনি রশ্মি যেটা রয়েছে, ইউভি রেজ রয়েছে, যেটা ইউভি রেজ, দেখো অতিবেগুনি রশ্মি যেটা রয়েছে ইউভি রেজ বা অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি রশ্মিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করেছি। অতিবেগুনি রশ্মিকে আমরা কয় ভাগে ভাগ করেছি? 3 ভাগে। ইউভি এ, ইউভি বি, আর ইউভি সি। তার মধ্যে দেখো এদের এদের যে লেন্থ দেওয়া আছে না, এত কি রয়েছে? ন্যানোমিটার দৈর্ঘ্য দেওয়া আছে, এদের লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এটা, এগুলো কি তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে প্রথমটা তরঙ্গ দৈর্ঘ্য কত? 200 থেকে 280। প্রথমটা 200 থেকে 280 তরঙ্গ দৈর্ঘ্যের। পরেরটা কত হবে? 280 থেকে 320, আর এটা 320 থেকে 420 ন্যানোমিটার। এর মধ্যে দেখো এই যে দুটো রয়েছে, এই দুটো হচ্ছে ক্ষতিকারক। এই দুটো কি ক্ষতিকারক? এই দুটো কি হবে? ক্ষতিকারক। এটা ক, হ্যাঁ, ক্ষতিকারক। এই দুটো কি হবে? ক্ষতিকারক। এই দুটো বলছে ইউভি বি আর ইউভি ক্ষতিকারক হচ্ছে, ইউভি বি আর ইউভি সি হচ্ছে ক্ষতিকারক। দেখো এরপরে একটা, দেখো এই যে ওজোন স্তরকে দেখিয়েছে এখানে, যে ওজোন স্তর রয়েছে, এটা হচ্ছে ওজোন স্তর। কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। যদি দেখো কত হবে, 20 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। 20 থেকে কত? 45 কিলোমিটার। দেখো ইউভি সি যেটা আসছে, যেটা ক্ষতিকারক, ইউভি বি আর ইউভি সি ক্ষতিকারক। এইগুলোই কি ওজোন স্তর কিভাবে সম্পূর্ণভাবে কি করছে? দেখো শোষণ করে নিচ্ছে, ঠিক আছে। ইউভিসি কত? 100% শোষিত হয়। ইউভিসি হচ্ছে 100% শোষিত হয়। ইউভিবি কত হয়? ইউভিবি হচ্ছে 95% শোষিত হয়। আর ইউভি এ যেটা ক্ষতিকারক, যেটা ক্ষতিকারক নয়, কম ক্ষতিকারক, সেটা কত? কেবলমাত্র 5% শোষিত হচ্ছে। কেবলমাত্র কত? 5% শোষিত হচ্ছে। বাকিটা পাস করে যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা পড়বো ওজোন স্তরের সৃষ্টি। এবার দেখবো ওজোন স্তর কিভাবে সৃষ্টি হচ্ছে। দেখো ওজোন স্তর কিভাবে সৃষ্টি হবে, যদি আমরা এটাকে দেখি, ওজোন স্তরে কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। সবার প্রথমে কি? ট্রোপোস্ফিয়ার,
তার উপরে কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি স্ট্র্যাটোস্ফিয়ার। যে ট্রোপোস্ফিয়ার যেটা রয়েছে, ট্রোপোস্ফিয়ার রয়েছে, বলো ট্রোপোপজের, কমেন্টে লিখবা ট্রোপোপজের তাপমাত্রা কত, ট্রোপোপজ যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের তাপমাত্রা কত, ট্রোপোপজ অঞ্চলের তাপমাত্রা কত কমেন্টে জানাবো। তাহলে দেখো এটা 0 থেকে 12 কিলোমিটার হয়, এটা 12 থেকে 45 কিলোমিটার হয়, আর এটা 20 থেকে 45, এইটুকু হচ্ছে ওজোন গ্যাস থাকে, ওজোন O3 গ্যাস থাকে, যার জন্য এর টেম্পারেচার কত হয় 76 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ কি আমরা যেটা বললাম ইউভি এ, ইউভি বি আর ইউভিসি, এই দুটোর মধ্যে এই দুটো কি ক্ষতিকারক, এটা কি কম ক্ষতিকারক, এটা কম শোষিত হবে, পাস করে যাবে, ভূপৃষ্ঠে চলে আসবে, কিন্তু এই দুটো কি হবে শোষিত হবে। এই দুটো শোষণের ফলে এখানকার টেম্পারেচার কি হবে বেশি হয়ে যাবে, কত 76 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এরপরে দেখো কি বলছে, এইবার যে অক্সিজেন গ্যাসটা, যে অক্সিজেন, এখানে যে অক্সিজেনগুলো রয়েছে ওজোন স্তরের সৃষ্টিটা দেখো, এখানে যে অক্সিজেন রয়েছে এর নিচে এখানে কি কি গ্যাস থাকে, এখানে কি গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, O3 গ্যাস থাকে, আর নাইট্রোজেন থাকে। অক্সিজেন যে গ্যাসটা রয়েছে সেই গ্যাসটা কি হবে, যখনই এর উপরে ইউভি রেস পড়বে, অতিবেগুনি রশ্মি পড়বে, ইউভি সি অতিবেগুনি রশ্মিটা পড়বে, তখন কি হবে এটা ভেঙে যাবে। অতিবেগুনি রশ্মি পড়লে এটা কি হবে ভেঙে যাবে, ভেঙে কি করবে দেখো অক্সিজেন কটা রয়েছে দুটো, মানে এই অক্সিজেন এরকম বন্ড অবস্থায় রয়েছে, আর এর উপরে এনার্জিটা পড়ছে কি হিসাবে, ইউভি রশ্মি হিসাবে। যেই পড়বে এই বন্ডটা ভেঙে যাবে, এই যে এই বন্ধনীটা রয়েছে সেটা ভেঙে যাবে, ভেঙে কি করবে ইউ প্লাস ও। তাহলে এটা অক্সিজেন অণু ছিল, এটা কি অক্সিজেন অণু, এটা হচ্ছে অক্সিজেন অণু, এটা কি অক্সিজেন পরমাণু। এই দুটো কি রয়েছে অক্সিজেন পরমাণু। মানে অক্সিজেন, দেখো যখনই অক্সিজেনের উপর অতিবেগুনি রশ্মি পড়বে তখন কি করবে, অতিবেগুনি রশ্মি পড়লে অক্সিজেন অণু দুটো অক্সিজেন পরমাণুতে বিভাজিত হয়ে যাবে বা ভেঙে যাবে, দুটি অক্সিজেন পরমাণুতে ভেঙে যাবে। এইবার দেখো এখানে তো আরো কি রয়েছে, আরো অক্সিজেন অণু রয়েছে, একটা অক্সিজেন তো অণু নয়। কারণ কি আমরা যদি এক মোলও দেখি, এক মোলও যদি অক্সিজেন অণু দেখি, এক মোল অক্সিজেন অণুর সংখ্যা কত হবে 6.023 ইন্টু 10^23, বা অনেক বই 2 দেওয়া থাকে, 6.022 ইন্টু 10^23, এতটি অণু বা পরমাণু থাকবে। তাহলে এখানে যে অক্সিজেন অণু যখন বলবো তাহলে এতটি অক্সিজেন অণু রয়েছে এক মোলে, তাহলে এখানে যে অক্সিজেন অণু রয়েছে এই অক্সিজেন অণুর সঙ্গে আর একটা অক্সিজেন পরমাণু চলে আসলো, এসে কি হবে এই অক্সিজেন আর এই অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে কথা হবে, তিনটে অক্সিজেন তৈরি হলো, এর নাম কি ওজোন। এই যে ওজোনটা তৈরি হচ্ছে এটা কি অবস্থায় রয়েছে, এটা উত্তেজিত অবস্থায় রয়েছে, মানে কি এর এনার্জি বেশি রয়েছে, তাহলে একে এনার্জি রিলিজ করতে হবে, তবে গানে স্ট্যাবিলিটি পাবে, এনার্জি রিলিজ করতে হবে। এনার্জি কিভাবে রিলিজ করবে, যখন সে এনার্জি রিলিজ করবে, এনার্জি কি হিসাবে রিলিজ হবে এখানে তাপ হিসাবে। তাহলে এখান থেকে যে এইটা রয়েছে, যে উত্তেজিত O3 অণুটা রয়েছে, সে কি করবে, ওর যে অতিরিক্ত উত্তেজিত অবস্থা ছিল, যেটা অতিরিক্ত এনার্জি ছিল সেটাকে ছেড়ে দিল কি হিসাবে, তাপ হিসাবে, যার কারণে এখানকার টেম্পারেচার কি হবে ইনক্রিজ হবে, কত ডিগ্রি হয় 76 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এখানে যে রিয়াকশনটা আমরা লিখেছি, এখানে এটা রেখেছে, তার আগে আমরা পড়ে নিই কি বলছে দেখো। আমরা কি পড়ছি, ওজোন স্তরের সৃষ্টি, ওজোন স্তরে মানে ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, ওজোন স্তর কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে কি উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে, অতিবেগুনি রশ্মি কোনটা ইউভিসিটা শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। একটি অক্সিজেন অণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি ওজোন অণু গঠন করে, যুক্ত হয়ে একটি ওজোন অণু গঠন করে। এইভাবে ওজোন স্তর সৃষ্টি হয়, এইভাবে ওজোন স্তরের সৃষ্টি হয়, যেটা এখানে বললাম। তাহলে দেখো এখানে দেখিয়েছে রিয়াকশনটা, এই তাপ নির্গত হওয়ার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা কি হয় বেশি থাকে বা তাপমাত্রা বেশি থাকে। এখানে দেখো সেই বন্ড দেখে যেটা দেখিয়েছিলাম, এই যে অক্সিজেন রয়েছে, অক্সিজেন কি অবস্থায় এইভাবে বন্ড অবস্থায় থাকে, এখানে এইভাবে বেঁকানো অবস্থায় দেখিয়েছে, তুমি এইভাবে দেখাতে পারো। এটাকে যখনই ইউভিসি এর উপরে পড়বে, অতিবেগুনি রশ্মি এর উপরে পড়বে, তখন এটা ভেঙে যাবে ইউও প্লাস ও, অক্সিজেন পরমাণু। এই দুটো হচ্ছে অক্সিজেন পরমাণু, কিন্তু এইটা হচ্ছে কি অক্সিজেন অণু। এরপরে আমরা দেখব ওজোন স্তরের ধ্বংস। চলে আসো নেক্সট। দেখো ওজোন স্তরের তো সৃষ্টি হয়েছে, এবার ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে সেটাও পড়তে হবে। তাহলে ওজোন স্তরের ধ্বংসটা দেখো, ওজোন স্তরের ধ্বংস, স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত ওজোন অণু অতিবেগুনি রশ্মি শোষণ করে, অতিবেগুনি রশ্মি কোনটা ইউভিএ, অক্সিজেন শোষণ করে অক্সিজেন অণু এবং অক্সিজেন পরমাণুতে বিভাজিত হয়। মানে কি, যদি তুমি দেখো আমরা যে O3টা পেয়েছি, এই O3-র ওপরে যদি এখন ইউভিএ আসে, ইউভিএ মানে হচ্ছে অতিবেগুনি রশ্মি এ যদি পড়ে, তাহলে এটা কি হবে,
এটা ভেঙে যাবে কিসে? অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে। এরকম অসংখ্য অক্সিজেন অণু রয়েছে যারা অন্য অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে। এটা অক্সিজেন, এটা কি রয়েছে? ওজোন অণু, এটা অক্সিজেন পরমাণু, এর সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে কি হলো? দুটো আর এখানে তিনটে রেখে চারটে, মানে চারটে অক্সিজেন তৈরি হয়েছে না? তাহলে কি হচ্ছে? চারটে অক্সিজেন তৈরি হয়েছে। চারটে অক্সিজেনকে আমরা এইভাবে লিখতে পারি O2 প্লাস O2 বা 2O2 লিখতে পারো। এই দেখো, O2 আর O2 মিলে কত হবে? 2O2, দুটো O2। এটা হচ্ছে অক্সিজেন ওজোন স্তরে, ওজোন কি বলছে? এটা হচ্ছে ওজোন স্তরের ধ্বংস। এখানে যে ওজোন গ্যাসটা তৈরি হচ্ছে, এই যে ওজোন গ্যাসটা তৈরি হচ্ছে, সেই ওজোন গ্যাসটা কোথা থেকে? এটা ওজোন স্তর থেকে তৈরি হচ্ছে। কিভাবে? দেখো এখান থেকে দেখাই একবার। যে অক্সিজেন অণু রয়েছে, সেই অক্সিজেন অণুর উপরে কে পড়বে? ইউভি সি পড়বে। পড়ে এটা কি ভেঙে যাবে? অক্সিজেন পরমাণুতে ভেঙে যাবে। এই অসংখ্য অক্সিজেন পরমাণুর সঙ্গে অন্য একটা অক্সিজেন অণু এসে যুক্ত হয়ে কি তৈরি করবে? O3 অণু, যেটা উত্তেজিত অবস্থায় থাকবে। এখান থেকে এনার্জি রিলিজ করবে কি হিসাবে? তাপ হিসাবে। সেখান থেকে স্ট্যাবিলিটি পাবে অক্সিজেন। এটা কি পাবে? এটা হচ্ছে ওজোন অণু স্ট্যাবিলিটি পাবে, তারপরে কি হবে? তাপ তৈরি হবে। তাহলে এখানে যে O3টা তৈরি হয়েছে, এই O3 এর ওপরে এবার কে আসছে? এই O3 এর ওপরে কে আসছে? ইউভি এ আসছে। আগের বার কি এসেছিল? ইউভি সি। এবার ইউভি এ মানে অতিবেগুনি রশ্মি এ যখনই এর উপরে পড়বে, তখন এটাকে কি করবে? ভেঙে দেবে। এটাকে ভেঙে কি তৈরি করবে? O3 ভেঙে O2 প্লাস ও অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে। এইবার যে অক্সিজেন অণু রয়েছে, সেই অক্সিজেন অণু অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে 2O2 অক্সিজেন অণু অক্সিজেন কি? অণু তৈরি করবে। যার ফলে কি ধীরে ধীরে ওজোন গ্যাসের পরিমাণ কমতে থাকবে। কিন্তু এই দুই বিপরীত প্রক্রিয়া চলতেই থাকে। মানে আগে যে এই যে রিয়াকশন রয়েছে, এটা ক্রমাগত চলবে। উপরের যে রিয়াকশন রয়েছে সেটা কি? ক্রমাগত চলবে। এইটা হচ্ছে ক্রমাগত চলবে, এইভাবে তৈরি হবে। আর এটাও কি? ক্রমাগত ভাঙবে। মানে এখানে মনে করো 10 অণু তৈরি হচ্ছে, এখানে 5 অণু তৈরি হচ্ছে। এর জন্য কি? ওজোন স্তরে কি হবে? ওজোন গ্যাসের স্থায়িত্ব বাড়বে, ওজোন স্তর স্থির থাকবে। এইভাবে ওজোন স্তর কি থাকবে? স্থির থাকবে। এইবার দেখো আমি পুরোটা একবার রিভাইজ করার চেষ্টা করছি। দেখো কি রয়েছে, দেখো আমরা যেটা বলেছি ইউভি রেস বলেছি। ইউভি রশ্মিকে আমরা কয় ভাবে ভাগ করেছি? 3 ভাগে। কি কি ছিল? ইউভি এ ছিল, ইউভি বি ছিল, আর ইউভি ইউভি এটা ভি, হ্যাঁ, ইউভি সি ছিল। এই দুটো ক্ষতিকারক। এটা তো 100% শোষিত হবে। এটা কত? 95% শোষিত হয়। এটা কত? 5% শোষিত হয়। এটা কত? 5%। এইবার তুমি যে ওজোন স্তরে রয়েছে না, যে ওজোন স্তর রয়েছে, ওজোন স্তরটা কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। আমরা খালি এবার স্ট্র্যাটোস্ফিয়ারটাকেই নেব। আমরা কি বলছি? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস রয়েছে, ওজোন গ্যাস রয়েছে, আর কি রয়েছে? ওজোন স্তর রয়েছে, তাই তো? ওই ওজোন গ্যাসের মিলেই ওজোন স্তর রয়েছে। তাহলে ওজোন স্তরটা কিভাবে তৈরি হয়েছে? তাহলে এখানে তো অসংখ্য অক্সিজেন অণু রয়েছে। এই অক্সিজেন অণুর ওপরে কে পড়বে প্রথমে? এই অক্সিজেন ওপরে আসবে কে? সূর্য থেকে কোন রশ্মি আসবে? অতিবেগুনি রশ্মি। কোনটা? যার নাম কি? ইউভি সি। যেই আসবে তখন এর যে বন্ড রয়েছে সেটাকে ভেঙে দেবে, ভেঙে কি করবে? অক্সিজেন পরমাণু তৈরি করবে। এরকম অসংখ্য অক্সিজেন অণু রয়েছে যারা এই অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে কি হবে? ওজোন O3 তৈরি করবে, ওজোন গ্যাস O3 তৈরি করবে, যেটা কি অবস্থায় থাকবে? উত্তেজিত অবস্থায় থাকবে। কারণ এটা ভেঙেছিল, যার জন্য এখানে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছিল বা ইলেকট্রন ছিল। ফ্রি রেডিক্যাল কি? এগুলো পরে জানবো, এগুলো এখন আমাদের ক্লাসে না। দেখো এখানে যে অক্সিজেন অণু রয়েছে সেটা উত্তেজিত অবস্থায় ছিল, এর এনার্জি বেশি ছিল, এর সঙ্গে জুড়ে এটাকে উত্তেজিত করে দিয়েছে। এইবার যে O3 গ্যাস, ওজোন যে অণুটা রয়েছে, এই ওজোন অণুটা কি? উত্তেজিত অবস্থায় রয়েছে। তাহলে এটা কি করবে? এটা এনার্জি রিলিজ করবে, এনার্জি ছেড়ে কি তৈরি করবে? ওজোন গ্যাস। এটা স্ট্যাবিলিটি পেলো প্লাস তাপ হলো। এই তাপের কারণে এখানকার টেম্পারেচার কত হয়? 76 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তৈরি হয়েছে, এবার ধ্বংস হবে কিভাবে? এই যে যেটা তৈরি হয়েছে, এই যে এইটা যেটা তৈরি হয়েছে, এর ওপর এবার কে আসবে? O3 অণুর ওপরে কে আসবে? এবার অতিবেগুনি রশ্মি আসবে। কোনটা? যার নাম কি? এ। অতিবেগুনি রশ্মি কে আসবে? এ আসবে। আসলে কি হবে? এটাকে ভেঙে দেবে কিসে? অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে। তাহলে এইবার যে অক্সিজেন অণু রয়েছে, এই যে অক্সিজেন অণু রয়েছে, এই অক্সিজেন অণুর সঙ্গে কি করবে? আর একটা অক্সিজেন পরমাণু যুক্ত হবে।
আর একটা অক্সিজেন অণু যুক্ত হবে, আর একটা কি অক্সিজেন অণু যুক্ত হবে, পরমাণুয় অক্সিজেন অণু যুক্ত হয়ে কি তৈরি করবে, 2O2 অক্সিজেন অণু, দুটো অক্সিজেন অণু তৈরি করেছে। তাহলে এখানে দেখো ওজোন গ্যাসটা ধ্বংস হচ্ছে, এখানে ওজোন গ্যাসটা তৈরি হচ্ছে, এটা দুটোই কি স্ট্র্যাটোস্ফিয়ারে হয়। তাহলে মনে হতে পারে ওজোন স্তর কিভাবে, তাহলে ওজোন স্তরে ওজোন গ্যাস কিভাবে থাকছে, স্থির থাকছে কিভাবে, কারণ কি এখানে যে পরিমাণ তৈরি হচ্ছে তার থেকে কম পরিমাণ ভাঙছে, যার জন্য এখানকার কি, এখানকার স্ট্যাবিলিটি পাবে, একটা সাম্যাবস্থায় চলে আসবে, যে এখানে ওজোন গ্যাস স্থির থাকবে। এটাই হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া নামে পরিচিত, যেটা আমরা পরে দেখবো আস্তে আস্তে। দেখো এর পরে যে টপিক রয়েছে সেটা দেখো, ওজোন স্তরে এই যে দেওয়া আছে, পরে কোশ্চেনই দিয়ে দিয়েছে ওটা, ওজোন স্তরে কিভাবে ওজোন গ্যাসের পরিমাণ মোটামুটি স্থির, যে লেখা রয়েছে দেখো মোটামুটি স্থির, মোটামুটি স্থির থাকে বা আলোক রাসায়নিক, ওটাইকেই আলোক রাসায়নিক বিক্রিয়া বলে বলেছি। স্ট্র্যাটোস্ফিয়ারে উপস্থিত অক্সিজেন অণু অতিবেগুনি রশ্মি কোনটা, ইউভিসি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। একটি অক্সিজেন অণুর সঙ্গে একটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু উৎপন্ন করে। অতিবেগুনি রশ্মি অস্থায়ী ওজোন অণুকে অক্সিজেন পরমাণুতে এবং অক্সিজেন অণুতে বিয়োজিত করে। ওজোন স্তরে এই দুই বিপরীত প্রক্রিয়া চলতে থাকে এবং একটি গতিশীল সাম্যের সৃষ্টি হয়। এই সাম্যাবস্থার কারণে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন গ্যাসের পরিমাণ স্থির থাকে, এটি আলোক রাসায়নিক বিক্রিয়া নামে পরিচিত। দেখো প্রথমে আমরা যেটা দেখেছি, ওজোন, যে ওজোন গ্যাসের যে অক্সিজেন অণুগুলো রয়েছে তার উপরে কে পড়বে, ইউভিসি পড়বে, যার ফলে এটাকে ভেঙে দেবে অক্সিজেন পরমাণুতে। এই অক্সিজেন পরমাণু এই অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, ওজোন গ্যাস তৈরি করবে, এটা উত্তেজিত থাকবে, তাপ রিলিজ করবে, করে কি করবে, একবারে কি আসবে, স্টেবিলিটি পাবে। আবার সেম জিনিস কি হবে এবার, এইবার দেখো কি হবে, যে অক্সিজেন অণুটা, যে ওজোন অণুটা রয়েছে তার উপরে কি আসবে, এবার ইউভিএ আসবে, ইউভিএ এসে কি করবে, এটাকে অক্সিজেন অণু আর অক্সিজেন পরমাণুতে ভাঙবে। এইবার যে ওজোন অণুগুলো রয়েছে, ওজোন অণুগুলো এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, ওজোন অণুগুলো কি এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, 2O2 তৈরি করবে, 2O2 তৈরি করবে। এখানে তুমি এটাও লিখতে পারো, আগেরটাই দেখো, অক্সিজেনও যুক্ত হবে, আবার এটাও হতে পারে যে ওজোন অণুটা রয়েছে সেটা হচ্ছে এই অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, এই অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে, 2O2, একই জিনিস আসবে, অক্সিজেনই তৈরি হবে। তাহলে দেখো এই যে এইটাই হচ্ছে আলোক রাসায়নিক বিক্রিয়া নামে পরিচিত, মানে একদিকে তৈরি হবে একদিকে কি হবে, ভাঙবে। পরে চলে আসো নেক্সট টপিকে কি রয়েছে, বলছে ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র। এইবার যে আমরা পড়বো ওজোন স্তরের ক্ষয়, মানে ওজোন স্তর কেন ধ্বংস হচ্ছে, ওজোন ছিদ্র কি বা ওজোন গহ্বর কি, এটা আমরা অনেক আগেই শুনে এসেছি, ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর, নিচু ক্লাস থেকেই। তো প্রথম যে বিজ্ঞানী এইটা শনাক্তকরণ করেছিল তার নাম কি, বিজ্ঞানী জো ফরম্যান। কোথাকার বিজ্ঞানী ছিলেন, ব্রিটিশ বিজ্ঞানী, মানে ইংল্যান্ডের। তাহলে কি বলছে দেখো, ব্রিটিশ বিজ্ঞানী জো ফরম্যান 1982 সালে সর্বপ্রথম লক্ষ্য করে কোথায়, আন্টার্কটিকা, আন্টার্কটিকা অঞ্চলের উপরিভাগে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার এই ঘটনাকেই ওজোন স্তরের ক্ষয় বা ওজোন ছিদ্র বা ওজোন গহ্বর বলে। উনি কি দেখলেন, যে আন্টার্কটিকা অঞ্চল রয়েছে, ওই আন্টার্কটিকা অঞ্চলের যে উপরিভাগ রয়েছে সেই উপরিভাগেও কি স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, যে পৃথিবী রয়েছে, পৃথিবীর উপরে যে স্ট্র্যাটোস্ফিয়ার রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই কি থাকবে, ওজোন গ্যাস থাকবে। এই ওজোন গ্যাস থাকবে, সেই ওজোন গ্যাসের যে লেয়ারটা সেটা আস্তে আস্তে কি হচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে। এই ওজোন গ্যাসের লেয়ার পাতলা হয়ে যাওয়ার ঘটনাকেই তিনি কি বলেছেন, ওজোন গহ্বর বা ওজোন ক্ষয় বা ওজোন ছিদ্র। এইবার কি কি কারণে এটা হচ্ছে, কি কি কারণের জন্য এই ওজোন ছিদ্র হচ্ছে, কি বলছে, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগগুলি কোনগুলো রয়েছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, নাইট্রোজেনের কি বিভিন্ন অক্সাইড রয়েছে, ক্লোরোফ্লোরোকার্বন রয়েছে যাকে সিএফসি বলে না, ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন বলে সিএফসি। হ্যালোন যৌগ রয়েছে, হ্যালোন যৌগ কি হ্যালোজেন ঘটিত যৌগ, এইচবিআর রয়েছে, এইচসিএল রয়েছে, এইচবিআর রয়েছে, এগুলো আমরা দেখবো। দেখো তাহলে দেখো প্রথম যেটা রয়েছে সেটা কি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। তাহলে নাইট্রোজেনের অক্সাইডগুলো কোথা থেকে আসছে, নাইট্রোজেনের কোন কোন অক্সাইডের জন্য দায়ী, এবং নাইট্রোজেনের অক্সাইডগুলো কিভাবে এটাকে ধ্বংস করে ওজোন স্তরকে, সেগুলো আমাকে জানতে হবে। এবার তিনটে টপিক জানতে হবে। এবার দেখো নাইট্রোজেনের পরের যেটা রয়েছে, দেখো নাইট্রোজেন অক্সাইডের উৎস। প্রথম বলেছি নাইট্রোজেনের অক্সাইডগুলোর উৎস কি, নাইট্রোজেন অক্সাইড কোথা থেকে আসছে না। তাহলে দেখো নাইট্রোজেন অক্সাইডের উৎস যদি তুমি দেখো, কি হয়, কৃষিক্ষেত্রে যে সার ব্যবহৃত হয়, কোন সার, ইউরিয়া,
ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত CONH2 তার হোল আইস 2 কি হবে? CONH2 তার হোল আইস 2। এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত, বা অনেক জায়গায় এরকম লেখা যায় CONH2, এদিকে NH2, একই কথা, অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়াতে দেখো নাইট্রোজেন রয়েছে, এখান থেকে অক্সাইড তৈরি হবে। তাহলে কৃষিক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সারের কি হবে? বিয়োজন। মানে জমিতে যে সার দিয়েছ তাহলে সেটা ভেঙে কি তৈরি করবে? নাইট্রোজেনের অক্সাইড তৈরি করবে। জীবাশ্ম জ্বালানি রয়েছে, কি রয়েছে দেখো, জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কোনগুলো রয়েছে? কয়লা আর পেট্রোলিয়ামকে জীবাশ্ম জ্বালানি বলে। কাকে কাকে জীবাশ্ম জ্বালানি বলে? কয়লা আর পেট্রোলিয়ামকে। এইবার দেখো পেট্রোলিয়ামের মধ্যে কোনগুলো আসে? কোনগুলো আছে? আর একটা জিনিস রয়েছে, কয়লা রয়েছে, পেট্রোলিয়াম রয়েছে, একটা গ্যাসও রয়েছে, সেই গ্যাসের নাম কি? প্রাকৃতিক গ্যাসও হচ্ছে জ্বালানি, জীবাশ্ম জ্বালানির মধ্যে পড়ে। মানে জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি পড়ে? কয়লা পড়ে, পেট্রোলিয়াম পড়ে, আর প্রাকৃতিক গ্যাস পড়ে। পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়ে? তুমি পেট্রোল পড়বে, ডিজেল পড়বে, আর কেরোসিন। মানে পেট্রোল, ডিজেল আর কেরোসিন, এই তিনটে একসঙ্গে কি বলে? পেট্রোলিয়াম বলে। এই তিনটেকে কি বলে একসঙ্গে? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম আর কয়লা আর কি? প্রাকৃতিক গ্যাস, এই তিনটেকে একসঙ্গে কি বলে? জীবাশ্ম জ্বালানি। সুপারসনিক প্লেন, জেট প্লেন কোথায় চড়ে? কমেন্টে জানাবা। জেট প্লেন কোথায় চড়ে? জেট প্লেন কোথায় দিয়ে ওড়ে বা চড়ে বলতে কোথা দিয়ে যায়? জেট প্লেন কোথায়, কোন স্তরে দেখা যায়? জেট প্লেন কোন স্তরে দেখা যায়? আর হচ্ছে প্লেন এমনি নর্মাল, নর্মাল যে প্লেনগুলো রয়েছে সেগুলো কোন স্তরে দেখা যায়? নর্মাল যে প্লেনগুলো রয়েছে সেগুলো কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? এগুলো সব কমেন্টে লিখবে। তাহলে সুপারসনিক প্লেন বা জেট প্লেন থেকে নির্গত নাইট্রিক অক্সাইড, নির্গত কি? নাইট্রিক অক্সাইড, যার সংকেত কি? নাইট্রিক অক্সাইডের সংকেত NO। নাইট্রিক অক্সাইডের সংকেত কি? NO। এই গ্যাসটা কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী প্রিস্টলে। কে? বিজ্ঞানী প্রিস্টলে। বিজ্ঞানী প্রিস্টলে 1772 সালে এই গ্যাসটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী প্রিস্টলে। এটাকে কি বলে? লাফিং গ্যাস বলে। এটাকে কি গ্যাস বলে? লাফিং গ্যাস, মানে যে হাসানোর জন্য ইউজ করা হয় সেটার নাম কি? নাইট্রিক অক্সাইড, যার সংকেত কি? NO। যার সংকেত কি? NO। তাহলে নাইট্রোজেন অক্সাইডের উৎস আমরা কি কি পড়েছি? কৃষিকার্যে ব্যবহৃত বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সারের বিয়োজন দেখেছি। জীবাশ্ম জ্বালানি, অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কি কি রয়েছে? কয়লা রয়েছে। জীবাশ্ম জ্বালানির মধ্যে কি কি পড়বে? কয়লা পড়বে। আর কি? পেট্রোলিয়াম পড়বে। কয়লা আর পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম, কয়লা, পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাস পড়বে। এইবার যে পেট্রোলিয়াম রয়েছে, এই পেট্রোলিয়ামের মধ্যে কি কি পড়বে? পেট্রল পড়বে, পেট্রল রয়েছে, ডিজেল রয়েছে, আর কেরোসিন। ডিজেল আর কেরোসিন, এগুলো সবগুলো কিসের মধ্যে পড়বে? পেট্রোলিয়ামের মধ্যে পড়বে। সুপারসনিক প্লেন বা জেট প্লেন কোথায় চড়ে? এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। সেখান থেকে কোন গ্যাস নির্গত হয়? নাইট্রিক অক্সাইড, যাকে কি বলে? NO সংকেত, যাকে লাফিং গ্যাস বলে। লাফিং গ্যাস বলে। কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী প্রিস্টলে 1772 সালে। এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। এবার আমরা নাইট্রোজেনের অক্সাইড কি কি, এবার কোন কোন অক্সাইড নাইট্রোজেনের রয়েছে? নাইট্রোজেনের কটা অক্সাইড রয়েছে? 5টা অক্সাইড রয়েছে। নাইট্রোজেনের কটা অক্সাইড? নাইট্রোজেনের অক্সাইড বলেছে না? নাইট্রোজেনে কটা অক্সাইড রয়েছে? 5টা অক্সাইড রয়েছে। 5টা অক্সাইড দেখো কোন কোন অক্সাইড, তাহলে এইটা আমরা পড়েছি। এবার দেখো নাইট্রোজেনের কটা অক্সাইড রয়েছে? 5টা অক্সাইড রয়েছে। কি কি দেখো, নাইট্রোজেনের 5টি অক্সাইড আছে, যেগুলো কি কি রয়েছে? যেমন নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সংকেতটা কি? নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2O। নাইট্রাস অক্সাইডের সংকেত কি? N2O। নাইট্রিক অক্সাইড, যেটার আগে বলেছে, যে একটু আগেই দেখালাম নাইট্রিক অক্সাইড, কোনটা? এই যে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড প্রধানত ক্ষতিকর অক্সাইডের মধ্যে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের সংকেত কি? NO। নাইট্রিক অক্সাইডের সংকেত কি? NO। একে কি বলে? লাফিং গ্যাস বলে। আর কে আবিষ্কার করেছে? 1772 সালে বিজ্ঞানী প্রিস্টলে এই গ্যাস আবিষ্কার করে। নাইট্রোজেন টাইঅক্সাইড, নাইট্রোজেন টাইঅক্সাইডের সংকেত কি? N2O3। নাইট্রোজেন টাইঅক্সাইডের নাম। নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, এটা আমরা আগের থেকে জানি, বা একে লিখতে পারি N2O4। ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইডের নাম, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। আর কি? নাইট্রোজেন পেন্টা অক্সাইডের সংকেত কি? N2O5, নাইট্রোজেন পেন্টা অক্সাইড। আমরা নাইট্রোজেনের কটা অক্সাইড পেয়েছি? 5টা অক্সাইড পেয়েছি। কি কি? সবার প্রথমে যেটা রয়েছে হচ্ছে N2O, এটার নাম কি? নাইট্রাস অক্সাইড। তারপর কি রয়েছে? নাইট্রিক অক্সাইড, যার নাম কি? NO। তারপর কি রয়েছে? নাইট্রোজেন টাইঅক্সাইড, যাকে আমরা কি বলবো? N2O3, নাইট্রোজেন টাইঅক্সাইড। তারপর কি রয়েছে? নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 বা
ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড রয়েছে, আর সবার শেষে রয়েছে নাইট্রোজেন পেন্টা অক্সাইড। এই পাঁচটা হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড রয়েছে। তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক কোনটা? এইটা, যেটা কোন জায়গা থেকে নির্গত হয়? জেট প্লেন থেকে নির্গত হয়। কোথা থেকে? জেট প্লেন। আর জেট প্লেনগুলো কোথায় ওড়ে? জেট প্লেনগুলো আমরা জানি কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে ওড়ে। এরপরে চলে আসো কিভাবে ক্ষতি করে, এবার দেখতে হবে। মানে যেই অক্সাইডগুলো পড়লাম সেই অক্সাইডগুলো কিভাবে নাইট্রোজেনকে ক্ষতি করে, কিভাবে ওজোন গ্যাসকে ধ্বংস করে, কিভাবে ওজোন গ্যাসকে ধ্বংস করে সেটা জানতে হবে। আমরা যে পাঁচটা অক্সাইড পড়েছি না, এই যে পাঁচটা অক্সাইড পড়েছি, এই পাঁচটা অক্সাইড, এদের মধ্যে কোন কোন অক্সাইড? মেনলি তো এটা, মেনলি কোনটা যেটা গোল করা রয়েছে? এই তো, পেনের চিহ্ন খুঁজে পাওয়া যায় না, এইটা যেটা। এবার দেখো এগুলো কিভাবে ক্ষতি করে। নাইট্রোজেনের অক্সাইড দ্বারা ওজোন স্তরের ক্ষতি, কি হেডিং করা রয়েছে দেখো? নাইট্রোজেনের অক্সাইড দ্বারা ওজোন স্তরের ক্ষতি। কিভাবে ক্ষতি হচ্ছে নাইট্রোজেনের অক্সিজেন দ্বারা? নাইট্রোজেনের অক্সাইড দ্বারা ওজোন স্তর কিভাবে ক্ষতি হচ্ছে দেখো। ওজোন গ্যাসে, ওজোন স্তরের, ওজোন গ্যাস থাকবে যার সংকেত কি এটা, এর ওপরে যদি তুমি নাইট্রিক অক্সাইড NO, যাকে লাফিং গ্যাস বলে, যেটা 1772 সালে বিজ্ঞানী প্রিস্টলে আবিষ্কার করে, এর ওপর যদি তুমি এটা দাও তাহলে কি তৈরি করবে? ওজোন, এই যে অক্সিজেন ওজোন অণুটা রয়েছে, এই ওজোন অণুটাকে ভেঙে কি তৈরি করবে? এক তো NO2 তৈরি করবে, আর এক অক্সিজেন তৈরি করে দেবে। কি করে আসছে? এই অক্সিজেন গ্যাস হবে। দেখো এখানে তিনটে অক্সিজেন রয়েছে, একটা অক্সিজেন এঁকে দিয়েছে, তাহলে NO2 তৈরি হয়েছে, তাহলে কটা পড়ে আছে? দুটো। এটা কি অক্সিজেন, এটা কি অক্সিজেন অণু হয়ে গেছে। এইবার যে অক্সিজেন অণুটা পেয়েছে, এই অক্সিজেনের উপরে কে চলে আসবে? এই অক্সিজেনের উপরে কে চলে আসবে? ইউভিসি আসবে, ইউভিসি আসবে। যে ইউভিসি আসবে এটাকে ভাঙবে কি হবে? অক্সিজেন আর অক্সিজেনে ভাঙবে, অক্সিজেন আর অক্সিজেনে ভাঙবে। এইবার এই অক্সিজেন তো এর সঙ্গে জুড়তে পারতো না, এই অক্সিজেন অণু, এই অক্সিজেন অণু এই অক্সিজেন অণুর সঙ্গে, এই অক্সিজেন পরমাণু এই অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত। যেরকম আগের বার কি হচ্ছিল, আমি এখানে ওজোন স্তর ফরমেশনটা একবার পড়াচ্ছি দেখো। সবার প্রথমে কি ছিল? অক্সিজেন অণু ছিল, এই অক্সিজেন অণুর ওপরে যখন ইউভিসি পড়বে তখন এটাকে ভাঙবে। এইবার এই যে অক্সিজেন অণু রয়েছে, এই অক্সিজেন অণু অসংখ্য অক্সিজেন, এই অক্সিজেন পরমাণু, সরি এটা অক্সিজেন পরমাণু যে রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন অণুর সঙ্গে, অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? O3। যার ফলে এই গ্যাসের এই ওজোন স্তরটা আস্তে আস্তে বাড়বে, ওজোন স্তরের ঘনত্ব কি হবে? বাড়বে। এইবার যে এই যে এগুলো তৈরি হয়েছে অক্সিজেন পরমাণু, এটা কার সঙ্গে জোড়া কথা ছিল? এর সঙ্গে, অক্সিজেন অণুর সঙ্গে জোড়াগত ছিল, কিন্তু অক্সিজেন অণুর সঙ্গে জুড়তে দেবে না। কে জুড়তে দেবে না? এই যে নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন কি ডাই অক্সাইড NO2, নাইট্রোজেন ডাই অক্সাইড রয়েছে, সেই নাইট্রোজেন ডাই অক্সাইড এর সঙ্গে জুড়ে যাবে। এর সঙ্গে এর জোড়ার কথা ছিল, জুড়ে কি তৈরি করার কথা ছিল? অক্সিজেন অণু, ওই ওজোন গ্যাস তৈরি করা ছিল, কিন্তু এবার কে তৈরি হতে দেবে না? এই নাইট্রোজেন অক্সাইড বলবো আমি জুড়বো, ওকে জুড়তে দেবে না। তাহলে এটার সঙ্গে জুড়ে কি তৈরি করবে? আবার আগের অবস্থায় ফিরবে। এটার কি নাইট্রিক অক্সাইড, এটার নাম কি? নাইট্রিক অক্সাইড তৈরি করবে আর ওজোন গ্যাস তৈরি করবে। আবার কি হবে? এই যে এটা তৈরি হয়েছে না, এইটা আবার চলবে, মানে আবার কি হবে? দ্বিতীয়বার যে অক্সিজেন অণু আরও রয়েছে, অসংখ্য অক্সিজেন রয়েছে না, ইউভির সঙ্গে ইউভি সি আসবে, এটাকে ভাঙবে আবার। এইবার যে অক্সিজেন অণু, এই অক্সিজেন পরমাণু এসছে, অক্সিজেন অণুর সঙ্গে জোড়ার কথা ছিল, না জুড়ে কার সঙ্গে জুড়বে? এই অক্সিজেন অণু যেটা রয়েছে দেখো, এই যে অক্সিজেন, এটা এর সঙ্গে জোড়ার কথা ছিল, অক্সিজেন অণুর সঙ্গে জোড়ার কথা ছিল, কিন্তু ওর সঙ্গে ওকে জুড়তে দেবে না। কার সঙ্গে জুড়বে তাহলে? এই অক্সিজেন পরমাণুটা কার সঙ্গে জুড়বে? NO2-র সঙ্গে জুড়বে। এই, এটা ও হবে, হ্যাঁ। এই অক্সিজেন পরমাণুটা NO2-র সঙ্গে জুড়ে কি তৈরি করবে? আবার নাইট্রিক অক্সাইড প্লাস NO2। আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করছি দেখো। এখানে দেখো, এখান থেকে যে অক্সিজেন, যে ওজোন গ্যাস রয়েছে, এই ওজোন গ্যাসের উপরে কে পড়বে? যখনই তোমার নাইট্রিক অক্সাইড পড়বে তখন কি করবে? এটাকে ভেঙে দেবে কি? নাইট্রোজেন অক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস। আর এই সাইডে আমরা দেখব ওজোন স্তরের ফরমেশনটা। ওজোন স্তর কিভাবে তৈরি হচ্ছিল? সবার প্রথমে অক্সিজেন অণু এসেছিল, অক্সিজেনের উপরে কে পড়ছিল? ইউভিসি পড়ে এটাকে অক্সিজেন পরমাণুতে ভেঙেছে। এই অক্সিজেন পরমাণুটা অক্সিজেন অণুর সঙ্গে জুড়ছিল। এই অক্সিজেন পরমাণুটা কার সঙ্গে জুড়ছিল? ওজোন গ্যাসের এই অক্সিজেন পরমাণুটা কার সঙ্গে জুড়ছিল? ওজোন গ্যাসের, সরি, এই অক্সিজেন পরমাণুটা কার সঙ্গে জুড়ছিল কার সঙ্গে যুক্ত হচ্ছিল? অক্সিজেন অণুর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছিল? ওজোন গ্যাস।
এই ওজোন গ্যাস বারবার এই রিয়াকশনটা হবে, যার ফলে এখানে ওজোন স্তরের ঘনত্ব বাড়বে, মানে ওজোন গ্যাস বাড়বে। কিন্তু এইবার এখানে কি হবে, যে এই রিয়াকশনটা হয়েছে, এইবার যে অক্সিজেন অণুটা তৈরি হয়েছে, এই অক্সিজেন অণুর ওপরে বা অক্সিজেন যে অণুগুলো রয়েছে তার উপরে কি আসবে, ইউপিসি পড়বে, পড়ে এইটা হওয়ার কথা ছিল, অক্সিজেন আর অক্সিজেন, অক্সিজেন পরমাণু আর অক্সিজেন পরমাণু তৈরি হওয়ার কথা ছিল। এই যে অক্সিজেন পরমাণুটা হয়েছে, এটা কার সঙ্গে জোড়ার কথা ছিল, অক্সিজেন অণুর সঙ্গে, কিন্তু অক্সিজেন অণুর সঙ্গে জুড়তে দেবে না, কে জুড়তে দেবে না, NO2, যে NO2টা তৈরি হয়েছে এর সঙ্গে জুড়ে যাবে আর ওর সঙ্গে জুড়তে দেবে না, যার ফলে কি তৈরি হবে, এখানে আবার NO+O2 তৈরি হবে, আর এইভাবে রিয়াকশন চলতে থাকবে, যার ফলে ওজোন স্তর ধ্বংস হবে, যার ফলে কি হবে, ওজোন স্তর ধ্বংস হবে, যেটা আমরা এখানে লিখেছি, দেখো এটা হচ্ছে রিয়াকশন। তাহলে নাইট্রোজেনের অক্সাইড দ্বারা কিভাবে ওজোন স্তর ক্ষতি হচ্ছে সেটা পড়েছি। আর ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কি কি ছিল দেখো, এই যে কোথায় গেল, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী গ্যাসগুলো, এইগুলো পড়িয়ে দিয়েছি আমরা সব। এই যে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কি কি ছিল, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেনের কি অক্সাইড, আর কি ক্লোরোফ্লুরোকার্বন আর হ্যালোন যৌগ। আজকে আমরা কি পড়েছি, নাইট্রোজেনের অক্সাইড। সবার শেষে দেখো নাইট্রোজেনের অক্সাইড গুলো দেখিয়ে দিয়েছি। এখানে নাইট্রোজেনের মেন অক্সাইড যেটা রয়েছে, আমরা তো মেন বলেছি কোনটা, নাইট্রোজেনের মেন অক্সাইড কোনটা, NO, যার নাম কি নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে ক্ষতিকারক, এটা হচ্ছে কি সবচেয়ে বেশি ক্ষতিকারক।